আমি তো অন করলাম। হ্যাঁ, অন আছে। ওকে, রেকর্ড অন। আমরা ক্লাসে আছি। আজকে হচ্ছে আমাদের ফৌজদারি কার্যবিধির অষ্টম ক্লাস। আমরা লাস্ট করেছিলাম 249, ধারা 250। আমরা ক্রিমিনাল মামলা কিভাবে করি। ক্রিমিনাল মামলা হচ্ছে আমরা অনেক সময় মিথ্যা করি, ফলস করি, অনেক সময় ভেক্সাস করি, বিরক্তিকর করি, অনেক সময় আপনার কারো হয়রানি করার জন্য মামলা করি, করি না ভাই? করি। যিনি মিথ্যা অভিযোগকারী, যিনি মিথ্যা মামলা করেছেন, তার শাস্তিটা কি হবে? 250 ধারাকে আমরা মিলাবো দণ্ডবিধির 211 ধারার সাথে। দণ্ডবিধির 211 ধারা, ফৌজদারি কার্যবিধির 250 ধারা। তাহলে অভিযোগকারী যিনি মিথ্যা মামলা করেছেন, তার শাস্তি কি হবে? এটা যদি আপনার তার যে কোনো ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন। শব্দটা হচ্ছে ক্ষতিপূরণ, কম্পেনসেশন। কিন্তু এটা যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয়, সেখানে যদি মিথ্যা, বিরক্তিকর বা হয়রানি করার জন্য কোনো ব্যক্তির নামে মামলা করেন, তাহলে তিনি সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারবেন। ক্ষতিপূরণটা কে দিবেন বলেন তো? কমপ্লেনেন্ট, অভিযোগকারী। অভিযোগকারীকে নির্দেশ দিবেন, আপনি যেহেতু মিথ্যা মামলা করেছেন, আপনি যেহেতু হয়রানি করার জন্য মামলা করেছেন, তাই কি হবে বলেন তো? তাই হচ্ছে আপনাকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হলো। ক্লিয়ার? ওকে। তাহলে বলেন তো, একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই মিথ্যা মামলার জন্য বা বিরক্তিকর মামলার জন্য সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে? হাজার হাজার এক এক হাজার হাজার টাকা যদি তৃতীয় শ্রেণীর হয়, তাহলে হচ্ছে 500 টাকা পর্যন্ত। তাহলে একজন চিফ 500 জুডিশিয়াল 500 টাকা। বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন? 1000 টাকা। হাজার অর্থাৎ সবাই 1000 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে। ক্লিয়ার? ওকে। Clear? মানে দেখেন, সবাই হচ্ছে দেশের সূর্য সন্তান। ওকে, বেশ, সবার বিয়া পড়াইতে পারস। ওকে, যাই হোক, আপনার এরপরে চলে আসি হচ্ছে এই যে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল, দিল না ভাই? দিল। ক্ষতিপূরণের টাকা যদি অভিযোগকারী না দিতে পারে, তাহলে অভিযোগকারী শাস্তি হবে। 30 তাহলে দিন ক্ষতিপূরণ, ম্যাক্সিমাম কাটবেন তো। অভিযোগকারী ব্যর্থ হলে এই 30 দিন ক্ষতিপূরণ ম্যাক্সিমাম কাটবেন। প্রদানে ব্যর্থতার জন্য 30 দিন পর্যন্ত তার বিনাশ্রম কারাদণ্ড হবে। ম্যাজিস্ট্রেট বলল ক্ষতিপূরণ দিতে, কিন্তু তিনি যদি ক্ষতিপূরণ প্রদান করতে ব্যর্থ হন, তাহলে তাকে জেল কাটতে হবে কতদিন? 30 দিন। 30 দিন। সিম্পল ইমপ্রিজনমেন্ট, বিনাশ্রম কারাবাস, অর্থাৎ জেল খাটতে হবে 30 দিন পর্যন্ত। এই মিথ্যা মামলার জন্য, বিরক্তিকর মামলার জন্য ম্যাজিস্ট্রেট তাহলে কি করলো? ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল। প্রশ্ন হচ্ছে, এই ম্যাজিস্ট্রেট আর কি করতে পারে? ম্যাজিস্ট্রেট দেখতেছে যে শুধুমাত্র ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়াই যথেষ্ট নয়। তখন ম্যাজিস্ট্রেট
অতিরিক্ত হিসেবে আপনি আমার বাসায় আসলেন, খাবার হিসেবে আপনি যোগ্য হচ্ছেন একটা আপেল পাওয়ার। দিলাম। আপেল দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে শুধু আপেলেই যথেষ্ট না, আপনার পেট ভরানোর জন্য আপনাকে মোরগ পোলাও খাওয়াইতে হবে। তখন আমি অতিরিক্ত অতিরিক্ত দিলাম, অতিরিক্ত। আমরা কারো কাছ থেকে 50 টাকা ধার নিয়ে তাকে যখন 50 টাকা ব্যাক করি, তখন মনে হয় এই লোকটার টাকা তো আমি কিছুদিন খাটাইছি, তাহলে 55 টাকা দেই, অতিরিক্ত হিসেবে 5 টাকা দিলাম, কিন্তু পাবে কিন্তু 50 টাকা। ক্লিয়ার? 65,000 টাকায় 2,65,000 টাকা। ওকে, দেখেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো। ম্যাজিস্ট্রেট ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিল, এক। 2 নম্বর হচ্ছে ম্যাজিস্ট্রেট ইন অ্যাডিশন টু অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত হিসেবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং এবং 3,000 টাকা পর্যন্ত জরিমানা। এখানে আসলে জরিমানা ফাইন আকারে, আগে ছিল কম্পেনসেশন ক্ষতিপূরণ আকারে। অতিরিক্ত হিসেবে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 3,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিতে পারে। এ হচ্ছে আমাদের 250 ধারা। তাহলে 250 ধারাকে তিনটা স্লোটে ভাগ করতে হবে। প্রথম হচ্ছে ক্ষতিপূরণের পরিমাণ কেমন হবে, 1,000 টাকা পর্যন্ত হবে। সেটা যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে হবে 500 টাকা পর্যন্ত। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি ক্ষতিপূরণের টাকা না দিতে পারে অভিযোগকারী, তাহলে কতদিন পর্যন্ত জেল খাটতে হবে? 30 দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই ক্ষতিপূরণ ব্যতীত ম্যাজিস্ট্রেট আপনার অতিরিক্ত হিসেবে কতদিন পর্যন্ত জেল দিতে পারে? 6 মাস পর্যন্ত দিতে পারে এবং 3,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিতে পারে। ক্লিয়ার? ওকে, আমরা একটু চলে যাব 260 ধারায়, 260, 260। আপনারা দেখবেন কিছু কিছু অপরাধের বিচার করার জন্য এবং দ্রুত করার জন্য কিছু ট্রাইব্যুনাল গঠন করা হয়। যেমন যুদ্ধাপরাধ যে ট্রাইব্যুনাল আছে, এখানে শুধু যুদ্ধাপরাধেরই বিচার করা হয়। ব্যারিস্টার সুমন কিছুদিন আগে সংসদে বলেছিলেন চেকের মামলার বিষয়ে, অর্থাৎ এই চেকের মামলার বিষয়ে যদি আলাদাভাবে কোনো ট্রাইব্যুনাল হয়, আলাদাভাবে কোনো যদি জজ থাকেন, তাহলে মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে, রাইট? আমাদের এই সামাজিক জীবনে কিছু ছোটখাটো ঘটনা ঘটে, তুচ্ছ কিছু ঘটনা ঘটে, সেটা নিয়ে মামলা হয়। সেটা নিয়ে কি হয়? মামলা হয়। যেমন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ওখানে কি হয়? শুধু একটা বিষয়ে মামলা হয়, রাইট? শুধু নারী এবং শিশু নির্যাতন নিয়ে মামলা হয়। কেন হয়? সেখানে যদি একসাথে অনেক ধরনের মামলা হইতো, তাহলে বিচার ব্যবস্থায় কি অনেক সময় লাগতো, স্বাভাবিক। এখন কি সেটা লাগতেছে? লাগতেছে না। এই কারণে যখন কোনো তুচ্ছ বিষয়ে মামলা হয়, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য, এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য কি করা হয়? সংক্ষিপ্তভাবে বিচার করা হয়। এটাকে বলা হয় সামারি ট্রায়াল। এই সামারি ট্রায়াল কততে আছে? সেকশন 260-তে আছে। প্রশ্ন হচ্ছে এই সামারি ট্রায়ালে বা সংক্ষিপ্ত বিচারে বিচারক কারা হবে? এটা 260 ধারাতে আছে, দেখবেন। 260 ধারাতে, 260 ধারা থেকে জাস্ট এতটুকু পড়বেন যে সামারি ট্রায়ালে বিচারক কারা। এবার আসেন, আমরা যে সামারি ট্রায়াল পড়লাম, এই সামারি ট্রায়ালে যারা বিচারক আছেন তারা শাস্তি দিবেন, রাইট? কতটুকু পর্যন্ত শাস্তি দিতে পারবেন এটা জানার জন্য চলে যাবো 262 ধারায়। 260-এর সাথে মিল রেখে 262, সেখানে বলছে যে সংক্ষিপ্ত বিচারের বিচারক যারা, তারা 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না।
2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সহকারী হাসনায়না, বুঝতেছেন আপনি? তাহলে কি 2 বছরের বেশি কারাদণ্ড দিতে হ্যাঁ ভাইয়া পারবে না। বুঝতেছি। তাহলে 260 ধারার সাথে মিল রেখে হচ্ছে 262 ধারা। সামারি ট্রায়ালে বিচার হবে 260 ধারায়, কারা কারা বিচার করবে 260 ধারা, বাট কতটুকু শাস্তি দিতে পারবে এটা বলে দেওয়া আছে 262 ধারা, 2 বছরের বেশি কারাদণ্ড দিতে পারবে না, সাথে তো অর্থদণ্ড থাকবে। আমরা এই 260 ধারার সাথে মিল করে পড়ব 414 ধারা। 414 ধারা। আচ্ছা দেখেন যে এই 414 ধারায় এই 414 ধারায় আপনার কি বলেছে, সেখানে বলেছে এই যে সংক্ষিপ্ত বিচারের বিচারটা হচ্ছে কোথায় বলেন তো, কোথায় হচ্ছে বলেন তো, কোথায়? হ্যাঁ, 260-এ। 260। এটা এটা 62 দেখলাম। তার মানে এই 2 বছরের কারাদণ্ড দিতে পারবে, একই সাথে কি জরিমানাও করতে পারবে। ওকে, 414-তে বলে দিচ্ছে ধরেন আমাকে, ধরেন আমি আমি সংক্ষিপ্ত বিচারের আসামি, আমাকে শাস্তি দেওয়া হলো, একই সাথে আমাকে জরিমানা করা হলো, আমাকে অর্থদণ্ড দেওয়া হলো। এই অর্থদণ্ড পরিমাণ 200 টাকার বেশি হলে আমি আপিল করতে পারবো না। যদি আমাকে অর্থদণ্ড দেয় 200 টাকা, আমি আপিল করতে পারবো। 200 টাকার বেশি হলে, 201 টাকা হলে আমি আপিল করতে পারবো, 500 টাকা হলে আপিল করতে পারবো, 500 কোটি টাকা হলে আপিল করতে পারবো। কিন্তু আমাকে যদি অর্থদণ্ড দেয়, আপিল করতে পারবো? আপিল করতে পারবো না। এটা 414 ধারাতে বলে দিছে, রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া দেখেছিলাম 241 ক ধারা থেকে 249 ধারা, রাইট? আমাদের আদালতকে যদি আমরা দুইটা পর্ষণে ভাগ করি, একটা পাই ম্যাজিস্ট্রেট আদালত আর একটা পাই হচ্ছে দায়রা আদালত। একটা পাই কি ম্যাজিস্ট্রেট আদালত আর একটা পাই হচ্ছে দায়রা আদালত, রাইট? ওকে, পাইলাম ম্যাজিস্ট্রেট আদালত, পাইলাম দায়রা আদালত পাইলাম। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের, দেখেন আমরা ম্যাজিস্ট্রেট আদালতের বিচার প্রক্রিয়া দেখে ফেলছি, রাইট? এখন আমরা দেখবো দায়রা আদালতের বিচার প্রক্রিয়া। দায়রা আদালতের বিচার প্রক্রিয়া, সেই দায়রা আদালতে বিচার প্রক্রিয়া আমরা দেখবো 265 ক গ থেকে শুরু করে 265 ক পর্যন্ত। 241 ক ধারাতে আমরা কি দেখছি লিখেন, 241 প্লাস 265 গ, গ মানে সি, 265 সি। 241 ক ধারাতে ম্যাজিস্ট্রেট আদালতে অব্যাহতি, 265 গ হচ্ছে দায়রা আদালতে অব্যাহতি। ক্লিয়ার? দায়রা আদালত সাক্ষ্য প্রমাণাদি সাপেক্ষে যদি দেখতে পায় যে আসামি অপরাধ করে নাই, তখন আসামিকে অব্যাহতি দিয়ে দিবে। 265 সিতে এই কথা বলছে। এবার লিখেন 242 প্লাস 265 ঘ, ঘোড়ার ঘ, 242 প্লাস 265 ডি। ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন হয় না ভাইরা? ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন হয় 242 ধারায়। 265 ডি ধারায়, 265 ঘ ধারায় দায়রা আদালতে চার্জ গঠন হয়। দায়রা আদালতে চার্জ গঠন হয়। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠন, দায়রা গঠন আমরা একসাথে সমান করে পড়তেছি। ক্লিয়ার? এবার লিখেন 243 প্লাস 265 ওম, ব্যাঙের ওম,
265 প্লাস 265E 265E ম্যাজিস্ট্রেট আদালতে আসামি যদি তার অপরাধের কুকর্ম এটা যদি স্বীকার করে নেয়, তাহলে অন বেসিস অফ গিলটি প্লি এই দোষীদের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট কনভিকশন করতে পারে। পড়ছিলাম না আমরা 243-এ, ম্যাজিস্ট্রেট আদালত আসামি যদি দোষ স্বীকার করে যে হ্যাঁ স্যার বিজ্ঞ আদালত আমি অপরাধটা করেছি, তাহলে দোষ স্বীকারের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট আসামিকে শাস্তি দিতে পারে। আমি কি বুঝাইতে পারছি? কিন্তু তাহলে 265 ওমতে এই কথাটাই বলছে। তাহলে 243-এর সাথে মিল রেখে 265-র ধারা গেল। এবার আসেন আমরা রায়ে চলে যাই। 265 265 টতে চলে যান। ট ট টর ইংলিশ কি? সম্ভবত এইচ হবে। 265 এইচ হবে সম্ভবত, অথবা কে হবে, কে 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 রাইট 265 কে। তাহলে 245 প্লাস 245 প্লাস 265 কে মানে 265 ট। 245 ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে কি হয় বলেন তো? ম্যাজিস্ট্রেট আদালতে আসামিকে খালাস দেওয়া হয় অথবা আসামিকে দণ্ড দেওয়া হয়, রাইট? দেওয়া হয় না ভাই? ক্রিমিনাল কোর্টের ডিসিশন কয়টা? দুইটা, হয় খালাস দিবে না দণ্ড দিবে, মাঝামাঝি আর কোনো সলিউশন নাই। দায়রা আদালতেও আসামিকে খালাস দিবে অথবা দণ্ড দিবে 265 কে অনুসারে। আসামির বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে আসামিকে কনভিকশন দিবে, শাস্তি দিবে। যদি না পাওয়া যায় তখন হচ্ছে accused shall be acquitted, মানে আসামি তখন খালাস পাবে বা কোর্ট আদালত হচ্ছে খালাস দিতে বাধ্য থাকবে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে যখন বিচার প্রক্রিয়া করবেন তখন দায়রা আদালতের বিচার প্রক্রিয়ার সাথে সাথে করে ফেলবেন। ক্লিয়ার? দেখবেন সহ আসামি আছে না, সহ আসামি, সহ আসামি, সহ আসামি বুঝেন? আমরা এই যে সবাই মিলে যখন একটা ক্রাইম করব তখন একজন অপরজনের সহযোগী, একজন অপরজনের সহযোগী। অন্যের বউ আমাকে সহযোগিতা করতেছে, তুমি আমার বাসায় আসো, আইসা আমার স্বামীর জন্য যে চিংড়ি রান্না করছে এটা খেয়ে যাও। আমি গেলাম, আকাম কুকাম সবকিছু হইলো, কিন্তু তার স্বামী মামলা করে দিচ্ছে আমার না। দেখেন, আমাকে মামলা খাওয়ার জন্য অন্যের বউ আমাকে সহযোগিতা করছে। আচ্ছা যাই হোক, মজা করলাম। মানে পরকিয়া করলে, আমার বউ যদি পরকিয়া করে আপনার সাথে, আমার বউর কোনো দোষ নাই, বউ হচ্ছে সাধু বাবা, মামলা হবে আপনার সাথে পরকিয়া করছে আপনার নাম। এই হচ্ছে আমার দেশের আইন। ওকে, তো দেখেন, তাহলে একে অপরের সহযোগিতা যখন একটা অপরাধ হয়, এক মামলায় যখন কমপক্ষে দুইজন আসামি থাকবে একটা মামলায়, তখন একে অপরকে বলা হয় সহ আসামি বা কো অ্যাকিউজড। কো অ্যাকিউজড, মনে করেন একটা মামলায় বা দুষ্কর্মের সহযোগী যেটাকে বলি, একটা মামলায় মনে করেন যে চারজন আসামি। কতজন আসামি? চারজন আসামি। কোন একজন আসামিকে বলা হলো আপনি যদি দোষ স্বীকার করেন তাহলে আপনাকে করে দেওয়া, আপনি যদি দোষ স্বীকার করেন তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। তাহলে দোষ স্বীকারের ভিত্তি এটা 337 ধারায়। তাহলে এটা এটা সহ আসামির দোষ ক্ষমা করে দেওয়া কততে বলতো?
দেখেন নয়েজ হচ্ছে দাদা। তাহলে সমসাময়িকের ক্ষমা প্রদর্শন 337 ধারায় দাদা নয়েজ হচ্ছে দাদা। মিউট করে রাখেন না ভাই একটু, আমার হাতে control mute করে রাখেন। দাদা আসসালামু আলাইকুম, আনমিউট করতে বলেন সবাইকে। ওকে, মিউট করা আছে। ওকে, দেখেন তাইলে আমাদের কি দাঁড়ালো, ম্যাজিস্ট্রেট আদালতে দুষ্কর্মের সহযোগীর কে ক্ষমা করা হবে দোষ স্বীকারের ভিত্তিতে কিছু সত্ত্বে। এটাকে বলছে 337 ধারা, দায়রা আদালতে এটা হচ্ছে 338 ধারা। এরপরে চলে আসেন 340 ধারা। আপনার নামে মামলা হল, আপনি মামলার আসামি। আসামি হওয়ার পরে আপনি কি করেন, জামিন নিতে যান বা আপনি কোর্ট ফেস করেন। কার মাধ্যমে ফেস করেন? আপনি নিজে অথবা কোন আইনজীবীর মাধ্যমে। তাহলে আসামি কি করতেছে? আসামি আইনজীবীর মাধ্যমে কি করতেছে? আসামি আইনজীবীর মাধ্যমে আদালতে গিয়ে বলতেছে, আমি হচ্ছি সাধু বাবা, আমার কোনো দোষ নাই, আমাকে জামিন দেন। নিজের পক্ষে গুণগান করতেছে, নিজের পক্ষে কথা বলার সুযোগ। আত্ম মানে নিজ, পক্ষ মানে পক্ষ। নিজকে সমর্থন করে কথা বলা মানুষ আত্মপক্ষ সমর্থন। এই আত্মপক্ষ সমর্থনের অধিকার কোথায় দিছে? 340 ধারায়। মানে আপনি একটা মামলায় ডিফেন্স করতে পারবেন, আপনি আসামি হয়ে নিজের পক্ষে কথা বলার সুযোগ পাবেন, নিজে কথা বলার সুযোগ পাবেন, অথবা কোন আইনজীবীর সহযোগিতায় কথা বলার সুযোগ পাবেন। এই যে আত্মপক্ষ সমর্থনের অধিকার, এটা কোথায় বলেছে? 340 ধারায়। তাহলে আমরা 340 পর্যন্ত পড়লাম, আগামী ক্লাসে পড়বো আগে যে ধারাগুলো বলে দিছি সেগুলো। ক্লিয়ার? বা আমি লিখে দিব। স্যার রেকর্ডটা একটু অফ করেন।